আগের দিন লেসন 12 ছিল, যেটা সামওয়ান ওয়াল্টার জন ডিলামেয়ার। সেই কবিতাটা আমরা পুরোটা পড়ে নিয়েছি, মানে বুঝে নিয়েছি। আজকে ক্লাস 8-এর ইংলিশ টেক্সটের সিলেবাসে লাস্ট যে চ্যাপ্টার আছে সেটা স্টার্ট করছি। লেসন 13, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, জন জিওনো। Jean Giono, 1895 to 1970, was a French author who wrote works of fiction mostly set in Provence region of France. দেখো, এখানে আমি দুটো উচ্চারণ জোর দিচ্ছি। যেটাকে আমি প্রভেন্স বলছি, এটার প্রভস এরকম উচ্চারণ করতে পারো। এবং জিন লেখকের যে নাম সেটা জন জিওনো, এবং প্রভেন্স শব্দটার প্রভাস এরকম উচ্চারণ হবে। এই দুটোই ফার্সি উচ্চারণ। কেন কি? কারণ লেখক ফ্রান্সের বাসিন্দা। ফ্রান্সের মধ্যে প্যারিস আছে। প্যারিসে যে আইফেল টাওয়ার আছে সেটা পৃথিবী বিখ্যাত একটা দর্শনীয় স্থান, বহু পর্যটক বেড়াতে যান সেখানে। কবি সেই দেশ ফ্রান্সের একজন লেখক। তো কি বলছে, জন জিওনো 1895 থেকে 1970 ছিলেন একজন ফরাসি লেখক, যিনি কথা সাহিত্য রচনা লিখেছিলেন, যেগুলোর বেশিরভাগই পটভূমি ছিল ফ্রান্সের প্রভস অঞ্চল। ফিকশন এটা বলতে কথা সাহিত্য বলতে পারো। অনেক সময় ফিকশন বলতে কল্পনাও বোঝায়। কল্পনা করে যে গল্পগুলো লেখা হয়, যেমন ধরো ভবিষ্যৎ নিয়ে কোনো, কিংবা পূর্বে হয়তো কোনো ঘটনা ঘটেনি কিন্তু ধরে নেওয়া হয়েছে কোনো ঘটনা ঘটেছে, তখনই সেটাকে ফিকশন বলে। পটভূমি ছিল মানে কি, যে সেই জায়গার উপর, মানে প্রহস যে জায়গা, সেই জায়গাটাকে নিয়ে লেখা হয়েছিল। His most noted works are The Horseman on the Roof. তাহলে তার বিখ্যাত রচনাগুলি হচ্ছে যে দ্য হর্সম্যান অন দ্য রুফ, হোর্স না, একটা হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অফ দ্য স্ট্রং এক্সেট্রা, এবং আর একটা কি, টু রাইডার্স অফ দ্য স্ট্রং ইত্যাদি। The present text is adapted from his famous work of the same name, which has been translated into English by Peter Doyle বা ডয়েল এরকম বলতে পারো। দেখো, ডয়েলে হয়তো লেখা আছে কিন্তু ওই উচ্চারণটা অন্যরকম হবে, ডয়েল। তাহলে বর্তমান পাঠ্যাংশটার যে পরিমার্জিত রূপ, ওই যে অ্যাডাপ্টেড মানে আমি প্রায়শই বলে থাকি যে অ্যাডাপ্টেড মানে কিছু সংশোধন হয়েছে, কিছু সাজানো গোছানো হয়েছে, কিছু শব্দের পরিবর্তন হয়েছে, কোনো জায়গা হয়তো বাদ গেছে, কোনো জায়গাকে সরল করা হচ্ছে, সেটাকে বলে কি পরিমার্জনা করা বাংলায়। মানে আর একবার ঠিক মতো করে দেখে নেওয়া, দিয়ে কিছু পরিবর্তন করা, সেটা হচ্ছে অ্যাডাপশন বা পরিমার্জনা। তাহলে বর্তমান যে পাঠ্যাংশটা তোমাদের রয়েছে সেটা পরিমার্জিত রূপে গৃহীত হয়েছে এই একই নামে লেখা তার একটা বিখ্যাত রচনা থেকে, যেটা ইংরেজিতে অনুবাদ করেছেন পিটার ডয়েল। অর্থাৎ আমরা যে গল্পটা পড়তে চলেছি সেটা প্রথমে ফরাসিতে বা ফ্রেঞ্চ ভাষায় লেখা ছিল, তারপর সেটা পিটার ডয়েল নামে একজন তার অনুবাদ করেছেন। তো দেখি গল্পটায় কি বলছে। About 40 years ago, I went on a long hike. প্রায় 40 বছর আগে আমি একটা দীর্ঘ পদযাত্রা করেছিলাম। হাইক মানে কি? যখন আমরা কোনো একটা লম্বা কোনো যাত্রা করি, মানে তোমার বাড়ি থেকে, ধরো পাশের বাড়ি প্রতিবেশীর বাড়িতে যাচ্ছ সেরাম না, তোমার বাড়ি থেকে বেশ 500 কিলোমিটার দূরে পায়ে হেঁটে কিংবা কখনো কখনো হাইক স্টিকের সাহায্য নিয়ে যখন যাওয়া হয় তাকে বলে হাইক। পর্বত আরোহণের ক্ষেত্রেও হাইক শব্দটা ইউজ হয়। সেখানে পাহাড়ের ওপর চড়া বলতে হাইক বোঝায়, এবং সেই পদ্ধতিটাকে ইংরেজিতে বলে হাইকিং। হাইকিং স্টিক, স্কেটিং স্টিকের মতন এক রকমের স্টিক হয়। স্কেটিং এক ধরনের খেলা, হয়তো তোমরা দেখেছো, বরফের ওপর যে আমরা স্কেট করে ঘষতে যাই, দুটো লম্বা তক্তার মতো জিনিস থাকে, তার উপর পা আটকে এবং হাতে দুটো দণ্ড নিয়ে, দুটো লাঠি নিয়ে, সেই লাঠিগুলোকে স্কেটিং স্টিক বলে, এবং হাইকিং স্টিকও প্রায় ওই রকমই দেখতে হয়।
পিঠে ব্যাগ নিয়ে যে ব্যাকপ্যাক থাকে তার মধ্যে বিভিন্ন দরকারি জিনিসপত্র, কারণ অনেকটা পদযাত্রা করতে হবে, অনেকটা পথে যেতে হবে, জল, খাবার দাবার, ফার্স্ট এড কিট এসব নিয়ে যায়, সেটাকেই বলে হাইক। থ্রু হিলস অ্যাবসলিউটলি আননোন টু ট্যুরিস্ট, কোনখান দিয়ে তিনি হাইক করেছিলেন মানে পদযাত্রা করেছিলেন? সেই সব পাহাড়ের মধ্যে দিয়ে যেগুলো সম্পর্কে পর্যটকেরা একেবারেই কিছু জানেন না। হিলস বলতে কি? পাহাড়, আর ট্যুরিস্ট বলতে পর্যটক, মানে যারা বেড়াতে যান বা পাহাড় চড়তে গেছেন সেরকম। In that very old region where the Alps penetrate into Provençal. Penetrate মানে কি? যে ভেদ করে ঢোকা, প্রবেশ করা, এরকম। প্রভসো তো বললাম যে ফ্রান্সের একটা জায়গা হচ্ছে প্রভসো। আল্পস যে পর্বতমালা সেটা ইউরোপে অবস্থিত। তাহলে সেই পুরনো অঞ্চলে যেখানে আল্পস প্রবেশ করেছে প্রভসোর গভীরে। এটা বেশ বড় লাইন, পুরোটার মানে বলে দিচ্ছি। প্রায় 40 বছর আগে আমি একটা দীর্ঘ পদযাত্রা করেছিলাম সেই সব পাহাড়ের মধ্যে দিয়ে যেগুলো সম্পর্কে পর্যটকেরা একেবারেই কিছু জানে না, সেই পুরনো অঞ্চলে যেখানে আল্পস প্রভসোর গভীরে প্রবেশ করেছে। It consisted of barren and monotonous lands. Consisted মানে কি? আছে। barren বলতে অনুর্বর, এবং monotonous বলতে বৈচিত্র্যহীন, মানে কোনো আলাদা আলাদা ব্যাপার নেই, একই রকমের ভূমির যে গঠন সেটা একই রকম রয়েছে। অঞ্চলটি অনুর্বর এবং বৈচিত্র্যহীন ভূমি দ্বারা গঠিত। Nothing grew there except wild lavender. Wild মানে কি? বুনো। গ্রিউ মানে বেড়ে ওঠা, এক্সেপ্ট মানে এটা ছাড়া বা আলাদা। ল্যাভেন্ডার এক রকমের গুল্ম জাতীয় উদ্ভিদ, বড় গাছও হয়, কিন্তু মানে পাতার গঠন বা ডালের গঠনটা দেখলে তোমাদের ওটাকে গুল্মই মনে হবে। বেগুনি ল্যাভেন্ডার, সবুজ ল্যাভেন্ডার হয়। তো স্ক্রিনে নিশ্চয়ই তোমরা এখন ল্যাভেন্ডারের ছবি দেখতে পাচ্ছ, সেখান থেকে বুঝতে পারবে গাছটা কেমন হয়। বুনো ল্যাভেন্ডার ছাড়া ওখানে আর কিছুই জন্মায় না। I was crossing this country at its widest part. Widest মানে কি? সবচেয়ে চওড়া যে জায়গাটা। ক্রস মানে কি? অতিক্রম করা, মানে ওখান দিয়ে যাওয়া। তাহলে আমি অর্থাৎ লেখক এই অঞ্চলের সবচেয়ে চওড়া অংশ অতিক্রম করছিলেন, মানে কি করছিলাম? আমি এই অঞ্চলের সবচেয়ে চওড়া অংশ অতিক্রম করছিলাম। And after walking for 3 days, আর 3 দিন ধরে যাত্রা করার পর বা হাঁটার পর, I found myself in the most complete desolation. আমি দেখলাম যে আমি পুরোপুরি একা। ডিসোলেশন মানে কি? সে একা। কমপ্লিট বলছে, তার মানে পুরোপুরিভাবে একা। পুরো লাইনটার মানে বলে দিই, বড় লাইন। আমি এই অঞ্চলের সবচেয়ে চওড়া অংশ অতিক্রম করছিলাম এবং 3 দিন ধরে হাঁটার পর আমি দেখলাম যে আমি পুরোপুরি একা। I was camped next to an abandoned village. Abandoned মানে কি? যেখানে গ্রামবাসীরা নেই, মানে সবাই ত্যাগ করে চলে গেছে। কোনো জায়গা বা কোনো মানুষকে অ্যাবান্ডন করা মানে তার মানুষ হলে তার পাশে আর কেউ নেই, তার কথাকে লোকজন গুরুত্ব দেয় না, তাকে ছেড়ে চলে গেছে, হয়তো তার কোনো ব্যবহারের জন্য বা তার কোনো কর্ম বা কাজের জন্য। সে হয়তো ভালো কোনো কাজ করেনি, বা যেরকম মত দিয়েছিল সেটা বাকিদের পছন্দ হয়নি তাই জন্য, কিংবা কোনো রকম আক্রমণের কোনো গ্রাম বা শহর যদি বিধ্বস্ত হয়ে যায়, সেখানে যদি শস্যর যোগান না থাকে, শিল্প না হয়, জীবিকা না থাকে, এরকম অবস্থা হলে লোকে সেই গ্রাম বা শহর ত্যাগ করে চলে যায়, তখনই সেটাকে বলে অ্যাবান্ডন্ড। ক্যাম্প মানে কি? যে তাঁবু খাটানো, বাসা বাঁধা, এরকম, মানে অস্থায়ী কোনো আশ্রয়স্থল তৈরি করা। একটা পরিত্যক্ত গ্রামের পাশে আমি তাঁবু খাটিয়েছিলাম। নেক্সট টু অ্যান্ড বলতে পাশে। I had used that last of my water the day before. আর আগের দিনই আমার জলের শেষটুকু আমি ব্যবহার করে ফেলেছিলাম। And I needed to find more. আর কি? আমার আরও জল খোঁজার দরকার ছিল, না হলে কি জল
না পান করে বা জল না খেয়ে আমরা তো বেশি দিন বাঁচতে পারি না। অক্সিজেন যদি আমরা না পাই, শ্বাস বায়ু যদি আমরা না পাই, তাহলে হয়তো 1-2 মিনিট কোনোভাবে বাঁচতে পারবো, তারপরেই আমাদের হাঁপানি শুরু হবে। তারপর আস্তে আস্তে 5-10 মিনিটের মধ্যেই, হয়তো তারও কম সময়, আমরা মৃত্যুর মুখে ঢলে পড়ব। সেরকম জল না খেয়ে, জল না পান করে আমরা হয়তো 2-3 দিন বাঁচতে পারি, খাবার না খেয়ে হয়তো 10-12 দিন থেকে 1 মাস। তাই জল কবির যেহেতু, লেখকের যেহেতু শেষ হয়ে গেছে, তাই তাকে জল খুঁজতেই হবে, বেঁচে থাকতে হবে তাকে। These ruined houses of the village made me think that there must at one time have been a spring or a well there. স্প্রিং মানে ঝর্ণা, আর ওয়েল মানে কুয়ো। যারা এখন শহরে থাকো তারা কুয়ো হয়তো দেখোনি, আজকালকার শহরে কুয়ো দেখা যায় না। মাটি খুঁড়ে, মাটির অনেক তলায় তো জল থাকে, তো মাটি খুঁড়ে এক রকমের জায়গা বা এক রকমের গঠন তৈরি করা হয়, এবং কুয়োর মাথায় বালতি রেখে দেওয়া হয়। সেই বালতিকে দড়ি দিয়ে বেঁধে মাটির তলার যে জল সেইটাকে তুলে আনা হয়। আগেকার দিনে যখন এত বেশি কল ছিল না রাস্তায়, প্রায় প্রত্যেক লোকের বাড়িতে বাড়িতেই কুয়ো কিংবা টিউবওয়েল থাকতো। সেই টিউবওয়েল বা কুয়ো থেকে মাটির তলার জল তুলে আনা হতো, এবং সেইতে লোকজন চান করতো, দৈনন্দিন কাজ করতো, রান্না বান্না করতো, অন্যান্য যা যা জলের আমাদের কাজ করতো। তবে কুয়োর জলে খুব একটা পান করার জন্য সরাসরি ব্যবহার করতো না। যদি ওখানকার মানুষজন জানেন যে সেই কুয়োর জল ভালো, তাহলে সেই জল পান করাও যেতে পারে। তাহলে লাইনটার মাধ্যমে রুইন্ড মানে কি? ধ্বংস হয়ে গেছে। যে পরিত্যক্ত বললাম, ছেড়ে চলে গেছে, তার মানে কি আমাদের বাড়ি ঘরের রক্ষণাবেক্ষণের জন্য যদি লোকজন না থাকে, তাহলে নোংরা ধুলো হয়ে যাবে। ইট কাঠ পাথর যদি নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাড়ি ঘরকে পুনর্নির্মাণ না করা হয়, সিমেন্টিং ঠিক মতো না করা হয়, যেখানটা খসে পড়েছে সেইখানটাকে না দেখা হয়, তাহলে আস্তে আস্তে বাড়িঘর চলে যায়। তারপরে ধরো এটা একটা গ্রাম, সেখানে হয়তো মাটির বাড়িও আছে, যেটা কিছু সময়ের পরে হয়তো ধসে পড়েছে। তাই বলছে যে ধ্বংস হয়ে যাওয়া বা রুইন্ড হাউসেস। গ্রামটার ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো আমাকে মনে করালো যে একসময় নিশ্চয়ই ওখানে ঝর্ণা বা কুয়ো ছিল। There was indeed a spring, but it was dry. Indeed বলতে এখানে কি বোঝাচ্ছে? সত্যি সত্যি বা বাস্তবতই সেখানে একটা ঝর্ণা ছিল, কিন্তু সেটা শুকিয়ে গিয়েছিল বা সেটা ছিল শুকনো। All life had disappeared. সমস্ত জীবন যেন অদৃশ্য হয়ে গেছে। ডিসঅ্যাপিয়ার্ড মানে কি? অদৃশ্য হয়ে যাওয়া। অর্থাৎ কি? জীবনের সমস্ত চিহ্নই মুছে গিয়েছিল। It was beautiful June day with plenty of sun. Plenty মানে প্রাচুর্য পরিমাণে, যথেষ্ট পরিমাণে আছে, যতটা দরকার তার চেয়ে বেশিও হয়তো আছে। তাহলে এটা প্রচুর সূর্যালোকে ভরা জুন মাসের একটা সুন্দর দিন ছিল। বাট অন দোজ শেল্টারলেস ল্যান্ডস, কিন্তু ওই আশ্রয়হীন জমিতে বা ভূমিতে, শেল্টারলেস কেন বলছি? কারণ অ্যাবান্ডান্ড ভিলেজ, সবাই ছেড়ে চলে গেছে গ্রামটাকে, একমাত্র লেখকই এখন রয়েছে। কিন্তু এই আশ্রয়হীন ভূমির ওপর দ্য উইন্ড হুইসেলড কন্টিনিউয়ালি। কি হচ্ছিল? যে উঁচু আকাশে বাতাস ক্রমাগত শীষ দেওয়ার মতো আওয়াজ করছিল। হুইসেলড মানে আগের কবিতাটা আমি বলেছি যে শীষ দেওয়ার মতো আওয়াজ করা। উইন্ড মানে কি? হাওয়া। কন্টিনিউয়ালি মানে কি? ক্রমাগতভাবে। ইট সাউন্ডস ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্বড ডিউরিং ইটস মিল। এর শব্দ ছিল যেন খাওয়ার সময় কোনো বন্য পশুকে বিরক্ত করা হয়েছে। সাউন্ড বলতে শব্দ, বিস্ট বলতে কি? পশু বা জন্তু। ডিস্টার্ব মানে কি? বিরক্ত করা। ডিউরিং বলতে সময়, এবং মিল বলতে খাবার। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প। কেন? লেখককে তার ক্যাম্প সরিয়ে নিতে হলো, মানে তাঁবু। লেখককে তার তাঁবু সরিয়ে নিতে হয়েছিল, মানে তিনি সরাতে বাধ্য হয়েছিলেন। কারণ কি? সেখানে তিনি জল পাচ্ছিলেন না, অন্যান্য কোনো মানুষজনও নেই যাদের কাছ থেকে খাবার বা জল তিনি সংগ্রহ করবেন। আফটার 5 hours অফ ওয়াকিং, 5 ঘন্টা ধরে হাঁটার পর, আই স্টিল হ্যাডেন্ট ফাউন্ড ওয়াটার। তিনি তখনও জল খুঁজে পাননি, মানে আমি তখনও জল খুঁজে পাইনি। অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি। এবং
কোনো কিছুই আমাকে জল খুঁজে পাওয়ার আশা দিল না। হোপ বলতে আশা। এই যে আমি যে হাইকিং এর কথাটা বলছিলাম, এখানে ছবিতে দেখো বুঝতে পারবে হাইকিং এর ব্যাপারটা। এই যে এই লাঠিটা দেখছো, এটা হচ্ছে হাইকিং স্টিক। এই যে পাহাড়ের উপর দিয়ে চড়ছেন বা পর্বত যাত্রা করছেন, মানে পাহাড় যাত্রা করছেন পদব্রজে, তাই জন্য পদযাত্রা। মাথায় টুপি রয়েছে, কারণ কি জুন মাসে অনেক গরম ছিল, তাই মাথায় টুপি পরেছেন যাতে কষ্ট কম হয়। আর এই যে পেছনে ব্যাকপ্যাক, এখানে খুঁটিনাটি বিভিন্ন জিনিস, আর ব্যাকপ্যাকের মাথায় যে লাল গোটানো জিনিসটা, এই গোল 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 গোল, আর এখানটা এরকম দেখতে পাচ্ছ কমলা রঙের, এটা হচ্ছে আর কি তাঁবু। মানে তাঁবুটাকে বেঁধে নেওয়া আছে, যখন লেখক হাঁপিয়ে যাবেন কিংবা রাত্রির অন্ধকার বা বিশ্রামের প্রয়োজন হবে, তখন এই তাঁবুটাকে খুলে একটা অস্থায়ী আশ্রয় করে দেওয়া যায়। এটাকেই মানে তাঁবুটা এখানে গুটিয়ে রাখা আছে, পরে এটা খুললে বড় হয়ে যাবে। তো নিশ্চয়ই এখানে লেখক পদব্রজে যাত্রা করছেন, পাহাড়ের উপর দিয়ে বা হাইকিং করছেন। এখানে ইউনিট 1টা শেষ হয়ে গেছে। তোমরা পাহাড় যাত্রা করে থাকলে গল্পটা খুব সহজেই বুঝতে পারবে, না হলে হয়তো একটু বুঝতে অসুবিধা হবে পাহাড়ের পরিবেশ, লেখকের সমস্যার কথা। তো পরের ভিডিওটায় দেখা হবে। ভালো